আগের ক্লাসে আমরা উৎপাদন নিয়ে সামান্য আলোচনা করেছি। আজকে আমরা বিস্তারিতভাবে উৎপাদন করব। এর জন্য রেফারেন্স বুক হচ্ছে অজয় কুমার নন্দী, মাইক্রো ইকোনমিক্স বা ব্যক্তিগত অর্থনীতি, এবং দেবাশিস মজুমদার। যে কোনো একটা বই তোমরা কিনতে পারো। আগের ক্লাসে আমরা উৎপাদন নিয়ে আলোচনা করেছি, আজকে এটা রিপিট করব। এর জন্য রেফারেন্স বই হচ্ছে অজয় কুমার নন্দী এবং দেবাশিস মজুমদার। উৎপাদনের প্রথম যে জিনিসটা আমরা আসে সেটা হচ্ছে কি, এটা হচ্ছে উৎপাদন অপেক্ষক। উৎপাদন অপেক্ষক হচ্ছে সাধারণত দুটো ভেরিয়েবল নিয়ে বলে, অনেক বেশি ভেরিয়েবল অনেক ক্ষেত্রে থাকে। এখানে দেখছি আমরা q ইজ ইকুয়াল টু f1 f x1 x2। এটা হচ্ছে q আর x এর মধ্যে একটা নির্ভরশীলতার সম্পর্ক আছে বা একটা কার্যকরী সম্পর্ক আছে। এই ব্যাপারটাকে আমরা কি বলি, উৎপাদন। এই সম্পর্কটাকে বলি আমরা উৎপাদন অপেক্ষক। এখানে x1 আর x2 কে আমরা কি বলি, স্বাধীন চলরাশি, যাদের মানের উপর q এর মান নির্ভর করে। x1 x2 কে আমরা বলি স্বাধীন চলরাশি, এবং q কে বলি, যেহেতু q এর মান এদের মানের উপর নির্ভর করে বলে q কে আমরা কি বলি, q কে আমরা বলি নির্ভরশীল চলরাশি। তাহলে এই নির্ভরশীল চলরাশি বা q হচ্ছে উৎপাদন, এবং x1 x2 উপাদান, এদের মধ্যে যে একটা কার্যকরী সম্পর্ক বর্তমান আছে তাকে আমরা বলি উৎপাদন অপেক্ষক। দু ধরনের প্রোডাকশন ফাংশন আছে। একটা হচ্ছে কি ফিক্সড, নির্দিষ্ট অনুপাতের উৎপাদন অপেক্ষক, আরেকটা হচ্ছে পরিবর্তনীয় অনুপাতের উৎপাদন অপেক্ষক। যদি x1 এবং x2 এই দুটো উপাদানের মধ্যে যদি একটা নির্দিষ্ট অনুপাত বর্তমান থাকে, যেমন 2:5 বা 4:1 এরকম, তাহলে একে আমরা কি বলবো, মানে এদের যেভাবেই ব্যবহার করি না কেন এদের মধ্যে একটা নির্দিষ্ট অনুপাত বর্তমান আছে। এই ব্যাপারটাকে আমরা কি বলি, নির্দিষ্ট অনুপাতের উৎপাদন অপেক্ষক। আর যদি এই অনুপাতটা, দুটি উপাদানের মধ্যে অনুপাতটা ক্রমশ পরিবর্তন হয়, তাহলে আমরা তাকে কি বলবো, পরিবর্তনীয় অনুপাতের উৎপাদন অপেক্ষক। তাহলে উৎপাদন অপেক্ষক দুটো, একটা হচ্ছে কি নির্দিষ্ট অনুপাতের উৎপাদন অপেক্ষক, আরেকটা হচ্ছে পরিবর্তনীয় অনুপাতের উৎপাদন অপেক্ষক। এবার স্বল্পকালীন ও দীর্ঘকালীন ধারণার মধ্যে পার্থক্য, এটা আমি আগের ক্লাসে আবার বলেছি। এটা হচ্ছে কি, যদি কোনো সময় দেখা যায় যে উৎপাদনের অনেকগুলি উপাদানের মধ্যে কিছু উপাদান স্থির থাকে এবং সবকিছু উপাদান পরিবর্তনশীল হয়, তাহলে সেই কালটাকে আমরা কি বলি, স্বল্পকাল। এবং যদি সবকটি উপাদান পরিবর্তনশীল হয়, তাকে আমরা কি বলি, দীর্ঘকাল। এটা কিন্তু কোয়েশ্চেন আসে, সব এগুলো মেটেরিয়াল দিয়ে দেবো। তাহলে যদি অল্প কিছু উপাদান স্থির থাকে এবং বাকি উপাদান পরিবর্তনশীল হয়, তাকে আমরা বলি স্বল্পকাল। এবং যদি সবকটি উপাদান পরিবর্তনশীল হয়, তাকে আমরা বলি হচ্ছে দীর্ঘকাল। এবার হচ্ছে মোট উৎপাদন। যদি ধরো উৎপাদনে দুটো উপাদান আছে, এখানে দেখো এই যে q ইজ ইকুয়াল টু f x1 x2, তার মধ্যে এই উপাদানটাকে আমি স্থির রেখেছি, x2 টাকে। x2 উপাদানটাকে স্থির রেখে যদি আমি x1 টাকে ক্রমশ বাড়াই, তাহলে কি দেখতে পাবো, যে মোট উৎপাদন প্রথমে বাড়বে, তারপর বাড়তে বাড়তে একটা প্রথমে ক্রমবর্ধমান হারে বাড়বে, তারপর এক সমহারে বাড়বে, তারপর আস্তে আস্তে ক্রমহ্রাসমান হারে বাড়বে, তারপর আস্তে আস্তে সর্বোচ্চ হবে। সর্বোচ্চ হওয়ার পর সে আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে এই যে ভেরিয়েবল, একটা উপাদানকে স্থির রেখে যদি অন্য উপাদানটা ক্রমশ বাড়তে থাকি, তাহলে যে উৎপাদন আমরা পাই তাকে আমরা কি বলি,
মোট উৎপাদন বা টিপি। তাহলে এখানে x1 x2 ভ্যালু বসে আমি যে কিউ এর যে ভ্যালুটা পাচ্ছি সেটাই হচ্ছে মোট উৎপাদন বা টিপি। আর হচ্ছে গড় উৎপাদন। গড় উৎপাদন কি? গড় উৎপাদন হচ্ছে x1 x2 কে যদি আমি যে কোনো একটা উপাদান দিয়ে, যদি পরিবর্তনশীল একটা উপাদান দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো? গড় উৎপাদন। মানে গড় উৎপাদন এটা হচ্ছে টিপি, টিপি বাই x1, এটা হচ্ছে গড় উৎপাদন। গড় উৎপাদনকে আমরা লিখতে পারি কিভাবে? f is equal to x1 x2 by x1 equal to tp by x1। প্রান্তিক উৎপাদন কি? এক ইউনিট মোট উৎপাদনের পরিবর্তনের জন্য, এক ইউনিট উপাদানের পরিবর্তনের জন্য মোট উৎপাদনের যে পরিবর্তন হচ্ছে, ডেল হচ্ছে কি? এক ইউনিট উপাদানের পরিবর্তন। আর এই ডেল fx1 x2 হচ্ছে কি? এক ইউনিট মোট উৎপাদনের যে পরিবর্তন, এটা হচ্ছে টোটাল প্রান্তিক মোট উপাদানের পরিবর্তন। তাহলে এই দুটোকে ভাগ করলে আমরা কি পাচ্ছি? ভাগ করলে পাচ্ছি আমরা প্রান্তিক উৎপাদন। এটা কি? টিপি n+1, মানে টিপি n+1 ইউনিট, আর এটা থেকে n ইউনিটটা বাদ দিলে আমরা মোট প্রান্তিক উৎপাদন পাবো। ধরো কথার কথা 10টা লেবারের জন্য টিপি হচ্ছে 100, আমি পরে বোঝাচ্ছি, আর 9টা লেবারের জন্য টিপি হচ্ছে 80। তাহলে প্রান্তিক উৎপাদন হচ্ছে 100 - 80 = 20। তাহলে আমরা এখানে কি পড়লাম? মোট উৎপাদনের সম্বন্ধে ধারণা, প্রান্তিক উৎপাদন এবং গড় উৎপাদন, বা ক্রমহ্রাসমান উৎপাদনের নিয়ম। তার আগে আমরা ইউনিটটাকে এক্সপ্লেন করছি। ইউনিটে কি বলছে? এক ইউনিটের জন্য দেখো টিপি পাচ্ছে কত? 10। এপি কত? 10 কে আমি ইউনিট দিয়ে ভাগ করছি, 1 দিয়ে ভাগ করে, এপি পাচ্ছে 10। এমপি কত? যেহেতু একটা ইউনিটই আছে তাই এমপি 10। পরে সেকেন্ড ইউনিটে টিপি হচ্ছে 26, এপি হচ্ছে 26/2 / 13, আর এমপি কত হবে? আগে ছিল, আগের টিপি, আগের ইউনিটে টিপি ছিল 10, এখন হচ্ছে 26, তাহলে 26 - 10 হচ্ছে 16। মানে প্রথম ইউনিট থেকে সেকেন্ড ইউনিটে টিপিকে, সেকেন্ড ইউনিট থেকে পরের ইউনিটে, আগের ইউনিটে টিপিকে মাইনাস করলে আমরা এমপি পাচ্ছি। থার্ড ইউনিটে দেখো বলেছি কি একই, 45 হচ্ছে টিপি, তার মানে এপি হচ্ছে 45/3 = 15, আর এমপি হচ্ছে 45 - 26 = 19। ফোর্থ ইউনিট দেখো টিপি হচ্ছে 60, এপি হচ্ছে 60/4 15, এমপি হচ্ছে 60 - 45 = 15। নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে 5 ইউনিটের জন্য টিপি হচ্ছে 70, 70/5 হচ্ছে 14, আর এমপি হচ্ছে কি 70 - 60 হচ্ছে 10। এবার তারপরে টিপি হচ্ছে 75, ইউনিট হচ্ছে 6, তাহলে এপি হচ্ছে 12.5, 75/6 করে 12.5, আর এমপি হচ্ছে কত? 75 - 70 = 5। তারপর টিপি হচ্ছে 77, এপি হচ্ছে 11, এমপি হচ্ছে 77 - 75 2। এখন আমরা দুটো জিনিস এখানে পড়বো, পরিবর্তনীয় অনুপাতের নিয়ম, একটা ক্রমহ্রাসমান উৎপাদনের নিয়ম। ক্রমহ্রাসমান উৎপাদন, পরিবর্তন অনুপাতের নিয়মে কি পড়ছে দেখো আমরা আস্তে আস্তে। টিপি অল্প অল্প করে বাড়ছে, বাড়তে বাড়তে টিপি এটা ম্যাক্সিমাম পৌঁছে গেছে, আরো যাচ্ছে, ম্যাক্সিমাম এখনো পৌঁছয়নি, কেন? ম্যাক্সিমাম পৌঁছে মার্জিনাল রেসিডিউ হয়ে যাবে। এই পরিবর্তনীয় অনুপাতের নিয়ম মানে যে একটি উপাদানকে স্থির রেখে যদি আরেকটি উপাদান ক্রমশ বাড়ানো যায় তাহলে মোট উৎপাদন ক্রমশ বৃদ্ধি পাবে, তারপর সর্বোচ্চ হবে, তারপর আস্তে আস্তে হ্রাস পাবে। এটাকে আমরা কি বলি? এটাকে বলি পরিবর্তনীয় অনুপাতের নিয়ম। আর ক্রমহ্রাসমান অনুপাতের নিয়ম কি বলে? যে একটি উপাদানকে স্থির রেখে, না ওটার সঙ্গে একটু এক লাইন হবে এর মধ্যে, যে পরিবর্তন অনুপাত নিয়ম আরো বলছে কি যে যখন টিপি ক্রমশ বাড়ছে, ম্যাক্সিমাম হচ্ছে এবং পরে আস্তে আস্তে ফল করছে, তার সঙ্গে গড় এবং প্রান্তিক উৎপাদনও ক্রমশ বাড়ে, সর্বোচ্চ হয় এবং আস্তে আস্তে ফল করে। আর ক্রমহ্রাসমান নিয়ম কি বলছে? এটা হচ্ছে প্রান্তিক উৎপাদনের ক্ষেত্রে হয়, যে একটি উপাদানকে স্থির রেখে যদি অপর উৎপাদনকে ক্রমশ বাড়ানো যায় তাহলে উৎপাদনের প্রান্তিক উৎপাদন প্রথমে বৃদ্ধি পায়, তারপর সর্বোচ্চ হয়, তারপর আস্তে আস্তে ফল করে, এবং ক্রমশ মোট উৎপাদন যখন শূন্য, মানে সর্বোচ্চ হয়, তখন প্রান্তিক উৎপাদন শূন্য হয়, শূন্য হয়ে আস্তে আস্তে ঋণাত্মক হয়ে যায়।
তার মানে কি এখানে আমরা ক্রমশ উৎপাদন নিয়মে কি জানছি যে মোট উৎপাদন যখন সর্বোচ্চ তখন প্রান্তিক উৎপাদন হচ্ছে শূন্য, তো মোট উৎপাদন যখন ফল করে তখন প্রান্তিক উৎপাদন ক্রমশ ঋণাত্মক হয়ে যায়। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি, দেখো অ্যাভারেজ প্রথমে বাড়ছে গড় উৎপাদন 10, 13, 15, 15 ম্যাক্সিমাম হয়ে গেল 14, 12.5 আবার হ্রাস পাচ্ছে। আর মার্জিনাল বা প্রান্তিক উৎপাদন প্রথমে বাড়ছে 16, 19, 15 আবার দেখো হ্রাস পাচ্ছে। মানে 19 হচ্ছে মার্জিনালের প্রান্তিক উৎপাদনের সর্বোচ্চ পজিশন আর 15 হচ্ছে গড় উৎপাদনের সর্বোচ্চ পজিশন। গড় উৎপাদন আর প্রান্তিক উৎপাদন এখানে সমান হয়ে গেছে, গড় উৎপাদনের সর্বোচ্চ পজিশন। এই দেখো পরের এক্সাম্পলটাতে একই, ওটা ডবল রিপিট হয়ে গেছে পেজটা। নেক্সট হচ্ছে মোট উৎপাদন রেখাটা দেখতে কেমন। মোট উৎপাদন রেখা প্রথমে মূলবিন্দু থেকে শুরু হয় তারপর এটা কি হয়, এটা হচ্ছে এক্স অক্ষের দিকে উত্তল হয়, তারপর আস্তে আস্তে শেপ চেঞ্জ করে এক্স অক্ষের দিকে অবতল হয়ে ম্যাক্সিমাম হয়, তারপর আস্তে আস্তে ফল করে। এই হচ্ছে মোট উৎপাদন রেখার চেহারা। গড় এবং প্রান্তিক উৎপাদন কিরকম দেখতে হচ্ছে। গড় উৎপাদন রেখাটাও প্রথমে মূলবিন্দু থেকে শুরু হচ্ছে, সর্বোচ্চ হচ্ছে এটা প্রান্তিক উৎপাদন রেখা, প্রান্তিক উৎপাদন রেখা প্রথমে মূলবিন্দু থেকে শুরু হচ্ছে, সর্বোচ্চ হচ্ছে, তারপর আস্তে আস্তে ফল করছে, ফল করে গিয়ে নেগেটিভ হয়ে যাচ্ছে। আর গড় উৎপাদন কি হচ্ছে, প্রথমে মূলবিন্দু থেকে শুরু হচ্ছে, সর্বোচ্চ হচ্ছে, পুরো আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। গড় উৎপাদন কিন্তু কখনো শূন্য বা ঋণাত্মক হয় না, কিন্তু প্রান্তিক উৎপাদন শূন্য বা ঋণাত্মক হতে পারে। এবং গড় উৎপাদন যখন সর্বোচ্চ তখন প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের সঙ্গে সমান হয়। মানে হচ্ছে কি মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক, এটা আমরা একটা ছবির সাহায্যে দেখব। এই হচ্ছে ছবিটা, একসাথে আসবে না, ভাগ করে করতে হচ্ছে। প্রথমে দেখো আমরা প্রথমে এটা এক্স অ্যাক্সিস, এখানে আমরা কি মেপেছি, এক্স অক্ষে আমরা মেপেছি হচ্ছে, এটা নোটস আমি দিয়ে দেবো, নোটসে গিয়ে প্রিপেয়ার করবে। এটা এক্স অক্ষে আমরা মেপেছি হচ্ছে উপাদান, x1 উপাদানটাকে মেপেছি, এবং ওয়াই অক্ষে আমরা কি মেপেছি, টিপি, এপি এবং এমপি। এটা কি ও থেকে এই যে রেখাটা যাচ্ছে দেখো, এটা হচ্ছে টিপি বা মোট উৎপাদন রেখা। উপাদানকে স্থির রেখে এক্স উৎপাদনকে ক্রমশ বৃদ্ধি করা যায়, তবে যে পরিমাণ উৎপাদন পাওয়া যায় তাকে রেখাচিত্রে প্রকাশ করলে যে সঞ্চারপথ পাওয়া যায় তাকে মোট উৎপাদন রেখা বলে। টিপি হচ্ছে কি, এটা মোট উৎপাদন রেখা। এই মোট উৎপাদন রেখা থেকে আমরা গড় উৎপাদন রেখা পেয়েছি এমপি, এবং এই গড় উৎপাদন রেখা পেয়েছি এপি, আর এই রেখাটা এটা পেয়েছি হচ্ছে এমপি। ঠিক আছে, এখন কিভাবে পেলাম সেটা আমাকে স্টেপ ওয়াইজ বলতে হবে। প্রথমে দেখো এখানে আমরা তিনটে পয়েন্ট পাচ্ছি মোট উৎপাদন রেখার উপর। প্রথম হচ্ছে পয়েন্ট এ, পয়েন্ট বি, পয়েন্ট সি। পয়েন্ট এ তে দেখো আমরা লক্ষ্য করবো যে মোট উৎপাদন রেখাটা প্রথমে উত্তল ছিল, তারপর আস্তে আস্তে সেটা অবতল হওয়া হচ্ছে। এই পয়েন্ট এ তে কিন্তু উত্তল থেকে ক্রমশ অবতল হচ্ছে। যে পয়েন্টে কোনো রেখা উত্তল থেকে ক্রমশ অবতল হয় তাকে আমরা বলি বাঁক বদলের বিন্দু। দেখো এই পয়েন্ট এটা হচ্ছে বাঁক বদলের বিন্দু, এটা আমরা আগের স্লাইডে লিখেছি, দেখো এ হলো বাঁক বদলের বিন্দু। তারপর বি বিন্দুটা কি, বি বিন্দুতে হচ্ছে ওবি যে রেখাটা, এই রেখাটা একটা মূল বিন্দুগামী সরলরেখা, যেটা মোট উৎপাদন রেখাকে বি বিন্দুতে স্পর্শ করেছে। এখন মোট উৎপাদন রেখা কে কোনো রেখা যদি কোনো বিন্দুতে স্পর্শ করে তাহলে সেই বিন্দুতে আমরা প্রান্তিক উৎপাদন পেয়ে থাকি। তাহলে বি বিন্দুতে আমরা এটা কি পাবো, এটা হচ্ছে বি বিন্দুতে আমরা এই রেখা দ্বারা প্রান্তিক উৎপাদনকে নির্দেশ করা হচ্ছে। এখন দেখো এ বিন্দুতে মোট উৎপাদন
রেখাটা উত্তল থেকে অবতল হচ্ছে, মানে ক্রমবর্ধমান থেকে আস্তে আস্তে ক্রমহ্রাসমান হচ্ছে, মানে এই বিন্দুতে হচ্ছে প্রান্তিক উৎপাদন সর্বোচ্চ। মোট উৎপাদন বাড়ছে কিন্তু প্রথমে ক্রমবর্ধমান হারে বাড়ছে, তারপর আস্তে আস্তে ক্রমহ্রাসমান হারে বাড়ছে। এই বিন্দুতে ক্রমবর্ধমান থেকে ক্রমহ্রাসমান হচ্ছে, তাই এই বিন্দুকে আমরা কি বলি, বাঁকবদলের বিন্দু। এই বিন্দুতে প্রান্তিক উৎপাদন সর্বোচ্চ। নিচের কার্ভে দেখো, দেখো এখানে প্রান্তিক উৎপাদন এখানে সর্বোচ্চ হয়েছে। এই দেখো এখানে প্রান্তিক উৎপাদন, এখানে একটা লম্বা লাইন টেনেছি, লম্বা লাইন টেনে আমরা এখানে দেখেছি কি প্রান্তিক উৎপাদন এখানে সর্বোচ্চ হয়েছে। এই বিন্দুর বাঁ দিকে দেখো, এটা যেহেতু এটা উত্তল মানে ক্রমবর্ধমান, তাহলে প্রান্তিক উৎপাদন ক্রমশ বাড়ছে, প্রান্তিক উৎপাদন বাড়ছে। এই বিন্দুর ডান দিকে এটা হচ্ছে অবতল হচ্ছে, মানে ক্রমহ্রাসমান হচ্ছে, মানে প্রান্তিক উৎপাদন কমছে। তাহলে এই বিন্দুর বাদ দিকে আমরা প্রান্তিক উৎপাদন রেখাটাকে যদি আঁকি, এই অবধি এটাকে আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে এখানে গিয়ে ম্যাক্সিমাম হচ্ছে, তারপর আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। হ্রাস পেতে পেতে সি বিন্দুতে মোট উৎপাদন সর্বোচ্চ হয়েছে। তাহলে সি বিন্দুতে বাই OM2 উৎপাদনে, এই যে এই বিন্দু এখানে, এখানে আমরা দেখছি মোট উৎপাদন সর্বোচ্চ। এই রেখা বরাবর নামলে এই যে M2 উৎপাদন, এই M2 উৎপাদনে মোট উৎপাদন সর্বোচ্চ হয়েছে। এখানে কিন্তু প্রান্তিক উৎপাদন শূন্য হয়েছে। এরপরে মোট উৎপাদন ক্রমশ হ্রাস পাচ্ছে, দেখো মোট উৎপাদন ক্রমশ হ্রাস পাচ্ছে। তারপরে কি হয়েছে, প্রান্তিক উৎপাদন আস্তে আস্তে ঋণাত্মক হয়ে যাচ্ছে। তাহলে প্রান্তিক উৎপাদন রেখাটা কোথায় কিভাবে পেলাম, ও থেকে এম এই পোর্শনটা অবধি মোট উৎপাদন ক্রমশ বেড়েছে, এই বিন্দুর বাঁদিকে ক্রমশ বেড়েছে। তারপর ও এম থেকে M1 এই বিন্দুতে মোট উৎপাদন বেড়েছে, কিন্তু ক্রমহ্রাসমান মান বেড়েছে, তাই প্রান্তিক উৎপাদন আস্তে আস্তে ফল করেছে। OM উৎপাদনে প্রান্তিক উৎপাদন সর্বোচ্চ হয়েছে। আস্তে আস্তে সি বিন্দুতে বা OM2 উৎপাদনে মোট উৎপাদন সর্বোচ্চ হয়ে প্রান্তিক উৎপাদন M2 তে গিয়ে প্রান্তিক উৎপাদন শূন্য হয়েছে। এরপরে প্রান্তিক উৎপাদন আস্তে আস্তে ঋণাত্মক হয়ে গেছে। এইভাবে আমরা প্রান্তিক উৎপাদন রেখাটা পাচ্ছি। এবার হচ্ছে গড় উৎপাদন। গড় উৎপাদন কি করে পাই, মোট উৎপাদন থেকে যে কোনো বিন্দু সংযোগকারী, মূল বিন্দু সংযোগকারী যে কোনো রেখা, যদি মোট উৎপাদনের উপর কোনো বিন্দু এবং মূল বিন্দু সংযোগকারী যে কোনো রেখা গড় উৎপাদনকে প্রকাশ করে, যেমন ওবি এই রেখাটা গড় উৎপাদনকে প্রকাশ করছে। ও এবং ডি এখানে যদি একটা আমরা লাইন টানি এইভাবে, তাহলে এটা আমাদের গড় উৎপাদনকে প্রকাশ করবে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে ওবি এই রেখাটার ঢাল হচ্ছে সবচেয়ে বেশি। এরপর থেকে কিন্তু ক্রমশ দেখো ওসি টানলে তার ঢালটা কমবে, মানে এটা ফ্ল্যাট হচ্ছে, চ্যাটালো হচ্ছে। আবার ওডি তে ঢালটা আরো কমে যাচ্ছে, মানে রেখাটা ক্রমশ ফ্ল্যাট হয়ে যাচ্ছে, মানে স্টিপ না থেকে ফ্ল্যাট হচ্ছে, তার মানে ঢাল ক্রমশ কমছে। ওবি বিন্দুতে ওবি সংযোগকারী রেখাটি গড় উৎপাদনকে নির্দেশ করছে। আবার ওসি কে সংযোগ করলে সেই রেখাটাও গড় উৎপাদনকে নির্দেশ করবে, ওডি কে সংযোগ করলে সেই রেখাটাও গড় উৎপাদনকে নির্দেশ করবে। এই ঢাল ক্রমশ কমে যাচ্ছে বলে বলতে পারি আমরা গড় উৎপাদন ক্রমশ বি থেকে বি তে যা গড় উৎপাদন ছিল তার থেকে সি তে কমেছে, তার থেকে ডি তে কমেছে। আর বি তে হচ্ছে এপাশেও যদি আমরা যে কোনো পয়েন্ট নিই মূল উৎপাদন রেখা, যেমন ওতে যদি নিই, সেখানেও দেখতে পাচ্ছি যে ঢালটা কম, ওই রেখার ঢাল কম হবে। তার মানে বি তে দেখা যাচ্ছে কি গড় উৎপাদনের ওবি রেখার ঢাল হচ্ছে সবকটা মূল বিন্দু সংযোগকারী রেখার ঢালের থেকে সবচেয়ে বেশি। তাই অভিরেখাটাকে আমরা কি বলছি, অভিরেখার যে গড় উৎপাদনকে নির্দেশ করছে, অভিরেখার ঢালটা হচ্ছে সবচেয়ে বেশি বলে বি বিন্দুতে গড় উৎপাদন সবচেয়ে বেশি। আবার দেখো বি বিন্দুতে আমরা বলেছি যে এই বি বিন্দু ও এবং বি কে সংযোগকারী রেখা মোট উৎপাদন রেখাকে স্পর্শ করে গেছে, তার মানে অভিরেখা প্রান্তিক উৎপাদনকেও নির্দেশ করছে। তাহলে ওই বি বিন্দুতে অভিরেখা গড় উৎপাদনকেও নির্দেশ করছে, অভিরেখা প্রান্তিক উৎপাদনকেও নির্দেশ করছে। তাই বি বিন্দুতে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন সমান সমান। তার মানে বি বিন্দুতে গিয়ে বা OM1 উৎপাদনে আমরা দেখতে পাচ্ছি দেখো গড় উৎপাদন রেখা আর প্রান্তিক উৎপাদন রেখা, যে গড় উৎপাদন রেখা আর প্রান্তিক উৎপাদন রেখা পরস্পরকে ছেদ করেছে, তাই OM1 উৎপাদনে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন সমান হয়েছে। এরপর দেখো গড় উৎপাদন রেখার পর ঢাল ক্রমশ কমে যাচ্ছে বলে
নোটে দেখতে হবে, এখানে আমি ক্লামসি বলে করিনি, নোটে পুরো ড্রটা ভালোভাবে করা আছে। গড় উৎপাদন রেখার ঢালগুলো ক্রমশ কমছে বলে, ওসি বা ওডির ঢাল ক্রমশ কমছে বলে, তাই আমরা দেখতে পাবো যে গড় উৎপাদন ক্রমশ হ্রাস পাচ্ছে, কিন্তু গড় উৎপাদন কখনো শূন্য বা কখনো ঋণাত্মক হয় না। তাহলে আমরা পেলাম ও বিন্দু থেকে স্টার্ট করে গড় উৎপাদন ও থেকে M1 উৎপাদন পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে, M1 এর পর থেকে গড় উৎপাদন আস্তে আস্তে হ্রাস পেয়ে সমান্তরালভাবে বেরিয়ে যাচ্ছে। তাহলে এইভাবে হচ্ছে কি আমরা তাহলে কিভাবে আমরা মোট উৎপাদন রেখা থেকে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন রেখা পেলাম। এবার হচ্ছে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন রেখার মধ্যে সম্পর্ক। এখানে একটা কার্ভ হবে, একটা লাইট হয়ে এসেছে, এই যে গড় উৎপাদন রেখাটা এখান দিয়ে যাচ্ছে, এই গড় উৎপাদন, এটা হচ্ছে প্রান্তিক উৎপাদন রেখা, আর এই হচ্ছে গড় উৎপাদন রেখা। OM0 তে দেখো গড় উৎপাদন রেখাও বাড়ছে, প্রান্তিক উৎপাদন রেখাও বাড়ছে। এটা হচ্ছে কিন্তু গড় উৎপাদন রেখা আমরা আগের এটা দেখেছি, আর এটা হচ্ছে প্রান্তিক উৎপাদন রেখা। OM0 যখন উৎপাদন স্তর, এপাশে আমরা উৎপাদন মাপছি, এপাশে আমরা কি মাপছি, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন। OM0 যখন উৎপাদন স্তর, তখন কি হচ্ছে, গড় উৎপাদনও বাড়ছে, প্রান্তিক উৎপাদন দুটোই দেখো বাড়ছে। এ দেখো রেখাটা একটু হালকা হয়ে গেছে, রেখাটা আমি আঙুল দিয়ে এইটা কার্সার দিয়ে দেখাচ্ছি, এই রেখাটা এটাও বাড়ছে, আবার এই যে গড় উৎপাদন রেখাও বাড়ছে। গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন OM0 অব্দি বাড়ছে। OM1 এ গিয়ে কি প্রান্তিক উৎপাদন রেখাটা সর্বোচ্চ হচ্ছে, তখন কিন্তু গড় উৎপাদন রেখাটা বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পেতে পেতে বি বিন্দুতে গিয়ে, এই বিন্দুতে প্রান্তিক উৎপাদন সর্বোচ্চ, বি বিন্দুতে গিয়ে বা M1 M2 এই উৎপাদন স্তরে প্রান্তিক উৎপাদন গড় উৎপাদন সর্বোচ্চ হচ্ছে, এবং প্রান্তিক উৎপাদন আর গড় উৎপাদন সমান হচ্ছে। তারপর প্রান্তিক উৎপাদন আস্তে আস্তে শূন্য হয়ে ঋণাত্মক হয়ে যাচ্ছে, প্রান্তিক উৎপাদন বি বিন্দুর পরে প্রান্তিক উৎপাদন ফল করছে, এবং তারপর গড় উৎপাদনও ফল করছে। আফটার বি দেখো এই যে এপি এমপি দুটোই ফল করছে। তাহলে প্রথমে দেখা যাচ্ছে কি, দেখো এমপি কার্ভটা আপ টু এ বিন্দু অবধি, এমপি কার্ভটা এপি কার্ভের উপরে আছে, তার মানে এমপি গ্রেটার দ্যান এপি। তারপরে এ বিন্দুতে গিয়ে, এ বিন্দুর পর থেকে বি বিন্দুতে গিয়ে এপি ইকুয়াল টু এমপি হচ্ছে। তারপরে কিন্তু এপিও ফল করছে, এমপিও ফল করছে, কিন্তু এমপি এপির থেকে বেশি হচ্ছে। তিনটে রিলেশন, এ বিন্দুতে এমপি সবচেয়ে বেশি, তখন এপি বাড়ছে। OM0 উৎপাদনে এমপিও বাড়ছে, এপিও বাড়ছে, কিন্তু এমপি এপির থেকে বড়। এ বিন্দু থেকে এমপি ম্যাক্সিমাম হচ্ছে, তখন এপি বাড়ছে। বি বিন্দুতে গিয়ে এমপি ফল করছে, এপি ম্যাক্সিমাম হচ্ছে, তখন এপি ইকুয়াল টু এমপি হচ্ছে। আর বি বিন্দুর পরে কি দেখছি, এপিও ফল করছে, এমপিও ফল করছে, আর এমপি লেস দ্যান এপি হচ্ছে। এটা হচ্ছে তাহলে কি এমপি আর এপির মধ্যে সম্পর্ক। তাহলে আজকে এইটুকু থাক, এটা ভালো করে তোমরা আগে পড়ো 2-3 বার করে ভিডিওটা। এরপরে যে ক্লাস হবে, যদি কোনো সমস্যা থাকবে তখন সেটা আমরা আলোচনা করবো।